আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান আর্থিক বিবরণী অধ্যায়ের এই যে এইচএসসি 2022 সালের রাজশাহী বোর্ডে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই 1 নং প্রশ্নটি সমাধানের চেষ্টা করব। আমরা জানি যে আর্থিক অবস্থার আর্থিক বিবরণী দুইটা আসে, 1 এবং 2 নং। তো আমি এই 1 নং প্রশ্নের উত্তর আজকে দেওয়ার চেষ্টা করব। তো লক্ষ্য করি আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। এই যে প্রশ্নটি আমি এখানে উপস্থাপন করেছি, এখানে উত্তর লিখব। তো প্রশ্নটি লেখা একটু ছোট হয়েছে, উপায় নাই, কারণ টোটাল প্রশ্নটা এখানে আমি উপস্থাপন করেছি। তোমরা আমার সামনে যারা আমার ক্লাসটি দেখছো তাদের কাছে সবার কাছে বই আছে হয়তোবা, এবং বইতে এই প্রশ্নটি আছে, কিন্তু সকল বোর্ডের প্রশ্ন তো আছে আমরা, তাই না? বইয়ের শেষের দিকে থাকে। এটার সমাধান আমরা এখানে করব। ক নম্বরে বলেছে ঋণের সুদ নির্ণয় করো। তো ঋণ দেখি কোথায় আছে, এই যে 10% ঋণ এখানে লেখা আছে 1/7/2021। তো 1/7 যদি বলে তাহলে কিন্তু 7 থেকে আমরা যদি হাত কাউন্ট করি তাহলে 7, 8, 9, 10, 11, 12, অর্থাৎ জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাসের সুদ ধরতে হবে, 6 মাসের সুদ ধরতে হবে। তো তাহলে আমরা কাউন্ট করি সুদ কত টাকা হয়। এই যে লক্ষ্য করি, এইভাবে আমরা ছক অঙ্কন করতে পারি। ঋণের সুদ এইভাবে আমরা হিসেব করব। আমরা দ্রুত দেখাইলাম সময় সেভ করার জন্য। এই 1,50,000 টাকা ইন্টু এই 10% ইন্টু 6/12। বিষয়টা আবারও বলছি, লক্ষ্য করি 1 লক্ষ টাকার উপর 10% হিসেব করলে যেটা হবে সেটি পূর্ণ বছরের, পূর্ণ বছর মানে 12 মাসের। তাহলে 12 দিয়ে ভাগ করলে 1 মাসের হবে, তাকে 6 দিয়ে গুণ করলে 6 মাসের হবে। এটা কাউন্ট করলে আমাদের যে টাকাটা হবে সেটাই হবে এই ঋণের সুদের পরিমাণ। এইভাবে আমরা ঋণের সুদ নির্ণয় করতে পারি। ক নম্বর অনেক সহজ ছিল, তাই না? তো খ নম্বরে কি বলেছে, আয় বিবরণী। তো যাই আয় বিবরণী তৈরি করার চেষ্টা করি। এই যে আবার আমি প্রশ্নটা এখানে নিয়ে এসে রাখলাম, এইখানে আয় বিবরণী প্রস্তুত করব। আয় বিবরণীর জায়গা অনেক বড় লাগবে, সেজন্য চেষ্টা করবো এখানে সম্পন্ন করার। তারপরেও যদি না হয় পরের স্লাইডে আমি দেখাবো। তো আয় বিবরণীর ছক আমরা এইভাবে অঙ্কন করতে পারি, যে বিবরণ 3টা টাকার ঘর, বিবরণ 3টা টাকার ঘর, তাই না? আচ্ছা, তো এই অঙ্কটা কিন্তু সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক। কিভাবে বুঝলাম যে সেবামূলক? এই যে সেবা আয় আছে, তাই না? বিক্রয়ের পরিবর্তে সেবা আয় থাকে সেবামূলক প্রতিষ্ঠানে। সেজন্য আমরা প্রথমে লিখব আয়সমূহ। আয়সমূহের মধ্যে সেবা আয় লিখব। কয় টাকা আছে সেবা আয়? এই যে 1,40,000 টাকা। এটা আমরা কোন ঘরে লিখব, তাই না? আর কোনো আয় যদি না থাকে তাহলে মাঝের ঘরে লিখতে পারবো না, আর কোনো আয় না সম্ভবত, তাহলে আমরা সেবা আয়টা মাঝের ঘরে লিখব। খেয়াল রাখতে হবে কিন্তু, সেটি হচ্ছে যদি দেখি যে সেবা আয়ের সাথে সমন্বয় আছে এবং আরও অন্যান্য আয় রয়েছে, তাহলে কিন্তু সেবা আয় প্রথম ঘরে বলবে, তারপরে সমন্বয় যোগ করে এখানে লিখব। তারপর আর যদি অন্যান্য আয় থাকে, যেমন বিনিয়োগের সুদ, কমিশন প্রাপ্তি, তখন আবার এখানে কমিশন প্রাপ্তি এখানে লিখে যোগ করে শেষের ঘরে লিখব। যে কোন ঘরে লিখতে হবে খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই আর্থিক বিবরণীতে। সেই জন্য আমাদের সেবা আয়, যেহেতু একটিমাত্র এখানে আয় আছে, তাই মাঝের ঘরে লিখব, এবং এইটার সাথে আমরা সেবা আয় সম্পর্কে যদি সমন্বয় থাকে তাহলে যোগ করব। কি আছে লক্ষ্য করি, সমন্বয় নিশ্চয়ই এই সমন্বয়ের মধ্যে থাকবে। এই যে এইখানে 4 নম্বর সমন্বয়ে বলা আছে অনুপার্জিত সেবা আয়ের 20,000 টাকা উপার্জিত হয়েছে। তো অনুপার্জিত সেবা আয় হচ্ছে দায়, মানে অগ্রিম আয়। সেই অগ্রিম আয় হতে যদি উপার্জন হয় তাহলে কিন্তু সেটি যোগ হবে সেবা আয়ের সাথে, তাই আমরা এখানে যোগ করব। যোগ সেবা ও অনুপার্জিত আয় এই 20,000 টাকা যোগ করে এইখানে লিখব মোট সেবা আয়ের পরিমাণ। বিষয়টি আবার বলছি, লক্ষ্য করি সেবা আয়ের সাথে অনুপার্জিত সেবা আয়ের যে অংশটুকু অর্জিত হয়েছে সমন্বয়ে বলা আছে সেটা যোগ করব, কারণ অর্জিত হলে সেটি অগ্রিম আয় থেকে আয়ের রূপান্তর হয়। তো আয় যেহেতু বৃদ্ধি পাচ্ছে তো আয়ের সাথে যোগ করলাম। আর সম্ভবত কোনো আয় নাই, এবার আমরা ব্যয় লিখব। এখানে লিখব বাদ ব্যয়সমূহ। তো ব্যয়সমূহের মধ্যে কি কি আছে, প্রথমত আমরা দেখব রেওয়া মিলের মধ্যে কোনো খরচ আছে কিনা, সেগুলি আগে লিখব। যেমন যে উপযোগ খরচ আছে, বেতন আছে, ভাড়া আছে, এই 3টা তো ব্যয়, তাই না? তো ওইগুলো আগে লিখি, তারপরে সমন্বয় পড়ে পড়ে লিখব। তো লক্ষ্য করি বেতন কয় টাকা, 1,16,000 টাকা। বেতন কি কিছু বলা আছে বেতন সম্পর্কে? না, বেতনের কোনো সমন্বয় নাই। সমন্বয় না থাকলে বেতন মাঝের ঘরে লিখব।
এরপরে ভাড়া, ভাড়া সম্পর্কে কিছু বলা নাই, তাই ভাড়াও আমরা মাঝের ঘরে লিখলাম। উপযোগ খরচ, উপযোগ খরচ সম্পর্কেও কিছু বলা নাই, তো উপযোগ খরচ 10,000 টাকা মাঝের ঘরে লিখলাম। বিষয়টা আবারও বলি, এই যে বেতন, ভাড়া, উপযোগ খরচ এগুলো সম্পর্কে কিছু বলা নাই, সমন্বয় নাই, তো সরাসরি মাঝের ঘরে লিখছি। যদি সমন্বয় থাকতো প্রথম ঘরে লিখে সমন্বয় যোগ বিয়োগ করতাম, তাই না? আচ্ছা, এইবার সমন্বয়গুলি পড়বো, কোনটা বাদ পড়লো কি না। এই যে ব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ 5,000, ব্যবহৃত সাপ্লাইস বলতে কিন্তু খরচ বোঝায়, এক্সপেন্স বোঝায়। ব্যবহৃত মানে এক্সপায়ার্ড, খরচ হয়ে গেছে, তাই না? সেজন্য সাপ্লাইস খরচ লিখে, বা বিমা প্রিমিয়ামটা আগে লিখতে পারি। বিমা প্রিমিয়াম 2 বছরের জন্য প্রদান করা হয়েছে। এই যে বিমা প্রিমিয়াম 10,000 টাকা, এটা আগে লিখি, বিমা প্রিমিয়াম 10,000 টাকা। এখান থেকে এই বিমা প্রিমিয়াম এইখানে যেটা দেওয়া আছে সেটা লিখলাম প্রথম ঘরে। কেন প্রথম ঘরে লিখলাম? যে বিমা প্রিমিয়াম সম্পর্কে সমন্বয় আছে। কি বলা আছে সমন্বয়ে? সমন্বয়ে বলা আছে বিমা প্রিমিয়াম 2 বছরের জন্য প্রদান করা হয়েছে। তো বিমা প্রিমিয়াম যদি 2 বছরের জন্য প্রদান করা হয়, তাহলে এই টাকাটা 2 বছরের, কিন্তু আমরা 1 বছরের নিব, তাহলে বাকি আর 1 বছর অগ্রিম থাকবে, তাই না? 2 বছরের জন্য যদি বিমা প্রিমিয়াম প্রদান করি, তাহলে 1 বছর চলছে, আর 1 বছরের টাকা অগ্রিম থাকবে। সেজন্য আমরা এখানে সে অগ্রিমটা বিয়োগ করব, বাদ অগ্রিম বলে। এই যে বাদ অগ্রিম 10,000-এর অর্ধেক, কারণ 10,000 যদি 2 বছরের হয়, 1 বছরের 5,000 টাকা এইখানে লিখব। 10,000 থেকে 5,000 বিয়োগ করে 5,000 টাকা, তো এইটার নাম হচ্ছে বিমা খরচ, তাই না? এবার লিখব সাপ্লাইস খরচ। এই যে সাপ্লাইস ব্যবহৃত, সমন্বয়ে 1 নম্বরে বলা আছে ব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ 5,000, তো সাপ্লাইস খরচ বলে আমরা এখানে লিখবো। তার আগে অবচয় আছে, তাই না? স্থায়ী সম্পদের উপর 5% অবচয়। কই স্থায়ী সম্পদ? এই যে অফিস সরঞ্জাম 1,70,000 টাকার উপরে 5% অবচয় হিসাব করলে সম্ভবত হবে এই 8,500 টাকা হবে, সম্ভবত 8,500 টাকা। তো অবশ্যই খরচ লেখার পরে এবার সাপ্লাইস খরচ। সাপ্লাইস খরচ হচ্ছে এই যে সমন্বয়ে বলা আছে সাপ্লাইস খরচের পরিমাণ 5,000 টাকা। সাপ্লাইস খরচ বলা নেই, বলা আছে ব্যবহৃত সাপ্লাইস, আর ব্যবহৃত সাপ্লাইসের আর এক নাম সাপ্লাইস খরচ। তা সাপ্লাইস খরচ বলে লিখবো 5,000 টাকা। এবার আমাদের ঋণের সুদ ছিল আর একটা, তাই না? এখন অনেকের মনে হতে পারে ঋণের সুদ তো অন্যান্য ব্যয়ের মধ্যে বসে, কিন্তু সেবামূলক প্রতিষ্ঠানের অঙ্ক সাধারণত এক ধাপ আয় বিবরণীর মাধ্যমে করা হয়। প্রথমে আয়সমূহ লিখবো, নিচে ব্যয়সমূহ লিখবো, সব ব্যয় একত্রে লিখবো। তো এখানে আমরা ঋণের সুদটাও লিখবো। ঋণের সুদ কয় টাকা? ঋণের সুদ এই যে পার্সেন্টেজ কেটে ক নাম্বারে বের করেছি মনে আছে? 7,500 টাকা ক নাম্বারে বের করেছিলাম। এবার এগুলো যোগ করে অনেকগুলি ব্যয়, কিন্তু সবগুলি যোগ করে এখানে লিখলাম, নিচে একটা দাগ দিব। 1,60,000 থেকে 1,59,000 টাকা বিয়োগ করে 1,000 টাকা সম্ভবত নিট মুনাফা হবে। 1,000 টাকা নিট মুনাফা, এটার নাম হবে নিট মুনাফা। মাত্র 1,000 টাকা হলো, তাই না? পাশে নিট মুনাফা লিখব। এইভাবে এই সেবামূলক প্রতিষ্ঠানের আয় বিবরণী প্রস্তুত করতে পারি। প্রথমে আয়সমূহ লিখব, যোগ করে এখানে লিখব, ব্যয়সমূহ লিখব, যোগ করে এখানে লিখব। আয় থেকে ব্যয় বাদ দিয়ে আয় যেহেতু বেশি তাই নিট মুনাফা হয়েছে। আবার আমরা গ নম্বর করার জন্য উদ্দীপকটা সামনে নিয়ে এসে রাখলাম। আমরা এখানে প্রশ্নটি উপস্থাপন করেছি। তো এই প্রশ্নের গ নম্বরে বলেছে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো আর্থিক অবস্থার বিবরণী মানে কি? আমাদের সম্পদসমূহ, দায় এবং মালিকানা সত্ত্ব সব একত্রে বসবে, তবে ধারাবাহিকভাবে লিখব। প্রথমে লিখব স্থায়ী সম্পদ, শখ অঙ্কন করি। এই যেইভাবে শখ অঙ্কন করতে পারি। বিবরণ 3টা টাকার ঘর। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা শখ অঙ্কন করব। বিবরণ 3টা টাকার ঘর। আমার বিবরণীর ঘরটা একটু ছোট হয়ে গেছে, উপায় নাই, কারণ আমার জায়গা ছোট, সেই জন্য ডান দিকে প্রশ্নটা রাখতে যেয়ে আমাদের ছোট হয়ে গেছে। যাই হোক, আমরা সমাধানের চেষ্টা করি। প্রথমে স্থায়ী সম্পদ লিখব। এই অঙ্কে একটা মাত্র স্থায়ী সম্পদ আছে, এই যে অফিস সরঞ্জাম 1,70,000 টাকা, ওইটা লিখব। এখন প্রশ্ন হচ্ছে কোন ঘরে লিখব? একটি যেহেতু স্থায়ী সম্পদ, সেই জন্য আমরা এই অফিস সরঞ্জাম লিখে মাঝের ঘরে টাকা লিখব। একাধিক যদি স্থায়ী সম্পদ হতো তাহলে প্রথম ঘরে লিখে অবচয় বাদ দিয়ে এখানে নিতাম, কিন্তু একটি মাত্র স্থায়ী সম্পদ, তা এই স্থায়ী সম্পদটা মাঝের ঘরে লিখব। যদি একটা হয় সেখান থেকে অবচয় বিয়োগ করব। অবচয় কোথায় পাবো? এই যে 3 নম্বর সমন্বয়ে বলা আছে স্থায়ী সম্পত্তির উপর 5% অবচয় ধার্য করো।
তাহলে এখান থেকে অবচয় বাদ দিব, তাই না? কিন্তু আমরা নাম লিখব পুঞ্জীভূত অবচয়, বাদ পুঞ্জীভূত অবচয়, বিষয়টি খেয়াল রাখবো। কিন্তু অবচয় আয় বিবরণী ডেবিট দিকে লেখা হয়, আর অবচয়ের ফলে তো পুঞ্জীভূত অবচয় সৃষ্টি হয়, সেই পুঞ্জীভূত অবচয়টা সম্পদ থেকে বাদ যায়। পুঞ্জীভূত অবচয় কত হবে? 1,70,000 টাকার উপরে 5%। আমরা যদি ক্যালকুলেটরে হিসেব করি, এই যে 1,70,000 গুণ 5%, এই যে 8,500 টাকা। ওই 8,500 টাকা এখানে লিখব। এবার 1,70,000 থেকে 8,500 বিয়োগ করলে যেটা হয় সেটা এখানে লিখব। স্থায়ী সম্পদ শেষ। এবার বিনিয়োগ লিখব। বিনিয়োগ নাই, সাজানোর সময় প্রথমে স্থায়ী সম্পদ, তারপর বিনিয়োগ, তারপর চলতি সম্পদ। কিন্তু এই অঙ্কে বিনিয়োগ নাই, না থাকলে লিখব না, চলতি সম্পদ লিখব। চলতি সম্পদের মধ্যে কি কি আছে? এই যে চলতি সম্পদের মধ্যে রয়েছে হাতে নগদ, প্রাপ্য হিসাব মানে দেনাদার, তারপরে এই যে সাপ্লাইস মজুদের পরিমাণ থাকবে, অগ্রিম বীমা, অনেক কিছু আছে। লক্ষ্য করি, ধাপে ধাপে লিখি। প্রথমে নগদ ও ব্যাংক 1,20,000 টাকা। নগদ ও ব্যাংক 1,20,000 টাকা কোথায় লিখব? কোন ঘরে লিখব? মাঝের ঘরে লিখব। যদি সমন্বয় থাকে প্রথম ঘরে লিখব, সমন্বয় নাই সেজন্য মাঝের ঘরে লিখব। এবার প্রাপ্য হিসাব, প্রাপ্য হিসাবেরও কোনো সমন্বয় নাই, তা প্রাপ্য হিসাব নাম লিখে মাঝের ঘরে টাকা লিখব, এই 80,000 টাকা। এরপরে এই অঙ্কে কিন্তু এই সাপ্লাইস ছিল, এই যে সাপ্লাইস 12,000 টাকা। সাপ্লাইস 12,000 টাকা সম্পদ, চলতি সম্পদ। এখন সাপ্লাইস কোন ঘরে লিখব, তাই না? সাপ্লাইস লিখব প্রথম ঘরে। কেন প্রথম ঘরে লিখব? এই যে সাপ্লাইস সম্পর্কে সমন্বয়ে বলা আছে, কি বলা আছে? ব্যবহৃত সাপ্লাইসের পরিমাণ 5,000 টাকা, সেজন্য বাদ ব্যবহৃত সাপ্লাইস বলে বা সাপ্লাইস খরচ বলে বিয়োগ করব। কত টাকা? এই যে সমন্বয়ে যেটা খরচ হয়েছে 5,000 টাকা। 12,000 থেকে 5,000 বিয়োগ করে 7,000 টাকা থাকে, সেটা মাঝের ঘরে লিখব। এরপরে আর কোনো চলতি সম্পদ ছিল? হ্যাঁ, আরেকটা ছিল অগ্রিম বীমা। অগ্রিম বীমা ওই যে এই যে বীমা প্রিমিয়াম আছে 10,000, ওইটা চলবে 2 বছর, তাহলে 2 দিয়ে ভাগ করে 5,000 টাকা অগ্রিম হয়। তা আমরা লিখব অগ্রিম বীমা 5,000 টাকা। আর কোনো চলতি সম্পদ নাই। এবার যোগ করব। তো এইগুলো যদি যোগ করি ক্যালকুলেটরে, সব যোগ করলে আমরা এই টাকাটা পাবো। যোগটা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এইবার আমরা কি করব? এই স্থায়ী সম্পদ আর চলতি সম্পদ যোগ করে নিচে লিখব, এইখানে লিখব। এটার নাম হবে মোট সম্পদ, লিখে ডাবল দাগ দিয়ে দিব, মোট সম্পদ। এখন এই আর্থিক অবস্থার বিবরণীর 2টা অংশ, একটি হচ্ছে সম্পদ অংশ যেটা আমরা সম্পন্ন করেছি, আর আরেকটি অংশে দায় এবং মালিকানা সত্ত্ব লিখতে হয়। এখানে জায়গা নাই, বাকি অংশটুকু পরের স্লাইডে দেখাচ্ছি। তো প্রশ্ন সহ আমি পরের স্লাইডে নিয়ে যাচ্ছি। এই যে আবার ওই শখের বাকি অংশটুকু সম্পন্ন করলাম এইখানে। এবার এখানে লিখব প্রথমে মালিকানা সত্ত্ব। এখন অনেকের মনে হতে পারে দায় আগে লিখলে হবে না, সমস্যা নাই, কিন্তু স্থায়ী সম্পদ যদি আগে লিখি সম্পদ পাশে, তাহলে মালিকানা সত্ত্ব আগে লিখতে হয়, এটা খেয়াল রাখব। মালিকানা সত্ত্বের মধ্যে প্রথমে মূলধন লিখব। অঙ্কে কি মূলধন আছে? এই যে আছে, তো মূলধন মাঝামাঝি এই যে আছে 1,93,500। তো মূলধন লিখব 1,93,500। এখন প্রশ্ন হচ্ছে কোন ঘরে লিখব, তাই না? মূলধনটা সাধারণত আমরা মাঝের ঘরে লিখতে পারি, মাঝের ঘরে। এই মূলধনের সাথে নিট লাভ হয়েছে না 1,000, ওই 1,000 যোগ হবে। আর উত্তোলন থাকলে বাদ যাবে। উত্তোলন কি আছে? এই যে উত্তোলন আছে, এটা বিয়োগ হবে। তো আগে যোগ করি, যোগ নিট লাভ, এই যে খ নাম্বারে পেয়েছি নিট লাভ 1,000 টাকা। এটার সাথে 1,000 টাকা বিয়োগ করলে 1,94,500। বাদ উত্তোলন, উত্তোলন এই যে অঙ্কে দেওয়া আছে 3,500, 3,500। এটা থেকে 3,500 বিয়োগ করলে সম্ভবত 1,91,000 টাকা হবে। আর কিছু বলা নাই, তাই 1,91,000 টাকা মাঝের শেষের ঘরে লিখে দিব। অর্থাৎ মূলধনের সাথে নিট লাভ যোগ উত্তোলন বাদ। এই অঙ্কে আর কোনো তথ্য নাই মূলধনের সাথে, তাই যোগ বিয়োগ আর করি নাই। এবার দীর্ঘমেয়াদী দায়, এই যে ঋণ আছে না 1,50,000 টাকা, এটা কিন্তু দীর্ঘমেয়াদী দায়। তো লিখবো আমরা এখানে দীর্ঘমেয়াদী দায় হেডিং লিখে ঋণ 10%, কত টাকা?
1,50,000 টাকা। প্রশ্ন হচ্ছে কোন ঘরে লিখবো, তাই না? একটি মাত্র দীর্ঘমেয়াদী দায়, এর সাথে কোনো সমন্বয়ও নাই, সেজন্য আমরা শেষের ঘরে লিখব। তারপরে লিখব চলতি দায়। এখনও অনেকের মনে হতে পারে এই যে ঋণের সুদ ধার্য করলাম না 7,500, সেটা তো আমরা এখানে ঋণের সাথে যোগ করতে পারতাম, তাই না? তো সাধারণত ঋণ হচ্ছে স্থায়ী বা দীর্ঘমেয়াদী দায়। দায় তো স্থায়ী হয় না, দায় দীর্ঘমেয়াদী হয়। ঋণ হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, আর ঋণের যে সুদ বকেয়া রয়েছে সেটা কিন্তু চলতি দায়। সেজন্য ঋণের সুদ যে 7,500 টাকা হয়েছে বকেয়া সুদ বলে চলতি দায়ের মধ্যে বসবে, ঋণের সাথে যোগ হবে না। বিষয়টি খেয়াল রাখবো। দায়ের মধ্যে প্রথমে কি লিখব? এই যে প্রদেয় হিসাব আছে, অনুপার্জিত সেবা আয় আছে। তো প্রথমে অনুপার্জিত সেবা আয় লিখি, এই যে 30,000 টাকা। এখন কোন ঘরে লিখবো, তাই না? অনুপার্জিত সেবা আয় সম্পর্কে সমন্বয় আছে, সেজন্য প্রথম ঘরে লিখব। কত টাকা? 30,000 টাকা। এখান থেকে লিখব বাদ অর্জিত আয়। এই যে কেন লিখলাম লক্ষ্য করি। 4 নম্বর সমন্বয়ে বলা আছে অনুপার্জিত সেবা আয়ের 20,000 টাকা অর্জিত হয়েছে, উপার্জিত হয়েছে। তো অনুপার্জিত সেবা আয়টা দায়, সেখান থেকে যদি উপার্জিত হয় তাহলে সেটি দায় থেকে আয়ের সৃষ্টি হয়েছে, তার মানে কি দায় কমে যাবে। তাই অনুপার্জিত আয় হতে যেটা উপার্জিত হয়েছে ওটা বিয়োগ হবে, বাদ অর্জিত আয় বলে এই 20,000 টাকা বিয়োগ করব। প্রশ্নে সমন্বয় যেটা দেওয়া আছে 30 থেকে 20,000 বাদ দিলে 10,000 টাকা হবে, এইখানে লিখব। এরপরে প্রদেয় হিসাব মানে পাওনাদার কত টাকা? 15,000 টাকা লিখলাম। এরপরে আর কিছু আছে, আরেকটা আছে, সেটা হচ্ছে বকেয়া ঋণের সুদ 7,500। ওই যে ক নাম্বারে বের করেছিলাম, মনে আছে সেটা। এবার এই তিনটা যোগ করে শেষের ঘরে লিখব। লেখার পরে এই যে মালিকানা সত্ত্ব, দীর্ঘমেয়াদী দায়, চলতি দায় সবগুলা যোগ করে নিচে লিখব। সবগুলা যোগ করে যে টাকা হবে এটা নিচে লিখে ডাবল দাগ দিয়ে পাশে লিখব মোট। তো এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। তারপরে আজকের ক্লাসটি লম্বা হয়ে গেছে একটি, বিশেষ করে ফাইনাল অ্যাকাউন্ট অনেক বড়, যার কারণে একটু সময় তো লাগবেই। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।